ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন সাংবাদিক সেলিম খান। আমাদের আজকের আলোচনার বিষয় কোটা আন্দোলন, কি করবে আন্দোলনকারীরা। সেলিম খান, কোটা আন্দোলন চলছে, এর মধ্যে হাইকোর্টও একটা সুপ্রিম কোর্ট এই তার রায়ে বলছে যে যে কারণে এটি পরিপত্র বাতিল করা হচ্ছিল, কোটা বাতিল করার ঘোষণা আসছে হাইকোর্টের রায়ের পরে, সেটি আসলে স্থিতি অবস্থা দিয়েছে, অর্থাৎ আগে যে কোটা ছিল না সেই অবস্থাতেই ফিরে গেছে, গতকালকের ঘটনাই ছিল সেটা। তো এখন তারপরেও আন্দোলনকারীরা কিন্তু আজকে কর্মসূচি ঘোষণা করে রেখেছেন এবং তারা বলছেন যে কোটা একেবারে বাতিল না করা পর্যন্ত বা আইনগতভাবে বা সরকারি কোনো অবস্থান না নেওয়া পর্যন্ত তারা এই আন্দোলনটা চালিয়ে যাবেন। আসলে কি আন্দোলন এখন চালিয়ে যাওয়ার মতো আছে? যেহেতু সরকার থেকেই বলা হচ্ছে যে কোটা নাই, সেখানে আন্দোলন কি চালিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা? এর আগে একটু আমাদের মনে হয় যে আন্দোলনটা কেন এবং কিভাবে হচ্ছে সেই বিষয়টা আগে একটু দেখা দরকার। যে এই কোটা আন্দোলনটা বেশ কিছুদিন ধরে চলছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এই চলার মধ্যে হ্যাঁ, একটা জিনিস, ছাত্ররা এর আগে 2018-তে আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনের দাবি কিন্তু মেনে নিয়ে সরকার একতরফাভাবে সব ধরনের কোটা বাতিল করে দিয়েছিল। সেই বাতিলের মধ্যে কিন্তু ছাত্রদের দাবি পুরোপুরি মিটলেও তারা দাবি করেছিলেন সংস্কার, কিন্তু সরকার বলছিল যে আসলে কোনো কোটার আর আমার দরকার নেই। সেটা ছিল হচ্ছে সরকারের সিদ্ধান্ত। পরবর্তীতে কিছুদিন আগে হাইকোর্টের একটি রায় আসে। সেই রায়টি আসলে ছিল আপনার মুক্তিযোদ্ধা কোটা নিয়ে এক পক্ষ আবেদন করেছিলেন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রায়টি এসেছিল। সেই রায়ে কি বলা হয়েছিল যে মুক্তিযোদ্ধা কোটা যে 30%, সেই 30% পুনর্বহাল করা হলো। এরপরেই আবার শিক্ষার্থীরা আন্দোলন করেন। তাহলে আসলে কোটা ছিল কিন্তু 56%। সেখান থেকে যে আপনার কোটার অংশটা দাঁড়ালো তার 26% কিন্তু নেই, আসে হচ্ছে 30%। এই 30% নিয়ে এই আন্দোলনে এখন শিক্ষার্থীরা যে আন্দোলনে, সেটা কিন্তু এর উপরে। এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে যে তারা যে আন্দোলন করছেন এবং সেই আন্দোলনে কিন্তু দেশ জুড়ে নানা স্তরে ভোগান্তির কিন্তু একটা বিরাট কাহিনী আমরা দেখছি। এবং ছাত্র শিক্ষার্থী যারা আজকে ছাত্র শিক্ষার্থী আছেন, কালকে তারা সমাজ জীবনে শিক্ষা জীবন শেষ করে এই কর্মজীবনে প্রবেশ করবেন বা কোথাও যাবেন, সেখানে কিন্তু তাদেরকেও এই ধরনের ঘটনা ফেস করতে হবে। তাহলে এই ধরনের কোন পর্যন্ত আমি যাব এবং কতদূর আমি যাব না, এই ভেদরেখাটা কিন্তু আমাদের বোঝা খুবই জরুরি। 3 যদি আমি বলি, তাহলে এখানে আসবে সবার উপরে সংবিধান। সংবিধান অনুযায়ী কিন্তু আপনার সংবিধান শুধুমাত্র রাষ্ট্রকে, তার মানে সরকারের নির্বাহী বিভাগকে এই অধিকার দিয়েছে যে যদি সমাজে অসাম্য বিরাজ করে বলে মনে হয়, তখন সরকার কোনো না কোনো ব্যবস্থা নিতে পারে, কোনো কোটা বা সংরক্ষণ বা বাড়তি সুবিধা কোনো বিশেষ জনগোষ্ঠী সম্পর্কে নিতে পারে। এটা সরকারের কিন্তু অধিকারের মধ্যে পড়ে এবং বলা হয়েছে এটাকে প্রায় চ্যালেঞ্জ করা যায় না এবং এটি আদালতের ইস্যু নয়। তারপরেও যখন এটা আদালতে গেছে, আদালত এটা দেখছেন এবং এক ধরনের স্থিতাবস্থা আসছে। স্থিতাবস্থার ব্যাখ্যাও কিন্তু আজকে জনপ্রশাসন মন্ত্রী দিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রী যেটা বলছেন সেটা কি, যে কোটা আগে যেমন বাতিল ছিল এখনও কিন্তু সেই রকম বাতিল। ফলে আন্দোলনের যৌক্তিকতা নিয়ে আপনার প্রশ্ন উঠে গেছে যে তাহলে কি আদালতে গেছেন যারা, তাহলে কি আদালত পর্যন্ত কি সময় দেওয়া হবে না, বা আদালতের কি মানব না? এইটা কিন্তু একটা বড় ব্যাপার। এখন যে সমস্যাটা হয়েছে যে আমরা সবাই চাই যে আমাদের কথাটাই ঠিক এবং আমাদের এটাই মানতে হবে। সেটা কি সরকার, কি আন্দোলনকারী, কি মানে বিভিন্ন পক্ষ, এই আমাদের বোধহয় জাতীয় জীবনের প্রতিটি স্তরে এই জিনিসটা ঢুকে গেছে যে আমি থেকে আমরা যেটা বলবো, আমি যেটা বলবো সেটাই শুনতে হবে। মানে গণতান্ত্রিক চর্চার এই যে মানে নিজের ভেতরেও, ব্যক্তির ভেতরেও অভাব থাকার একটা প্রতিফলন কিন্তু এর মধ্যে দেখা যায়। এখন আন্দোলনকারীদের সামনে একটা প্রশ্ন যে আমরা তো সরকারের কাছে দাবি করতেছি যে যেহেতু সরকার বাতিল করেছে, আবার যেন এটা ফিরে না আসে, সেই রকমভাবে সরকারের কাছ থেকে তারা একটা ওয়াদা চায়। তাদের বক্তব্যের যে ধরনটা, যে তারা চায় যে না এটা আর ফিরবে না কোটা এটার, কিন্তু সেইখানে সরকার থেকে তো সেরকম কোনো কিছু বলা হয়নি। সরকার বরং বলছে যে আদালতের রায়ের পর তারা কিছু বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
রায় রায় না হওয়া পর্যন্ত এটা দেখতে হবে। তো সেক্ষেত্রে কি স্টুডেন্টদের আসলে তাদের করণীয়টা কি তাহলে? না, স্টুডেন্টের কারণে আপনার সব কিছুর একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। এখন ধরেন আপনি বললেন যে আমি কালকে মাউন্ট এভারেস্টে উঠবো, আপনি তো উঠতে পারবেন না। আপনাকে তার আগে ট্রেকিং শিখতে হবে। ট্রেকিং শিখে বিভিন্ন ছোটোখাটো পাহাড়ে চড়ে তারপরে আপনি আস্তে 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 অনেক মানে অক্সিজেন কম থাকা অবস্থায় কিভাবে বাঁচতে হবে নানা কিছু শিখে আপনি মাউন্ট এভারেস্টে চড়বেন। তার মানে একটা পদ্ধতি আছে। তা সরকারও কিন্তু এই ক্ষেত্রে যথাযথ অবস্থানে আছে। কারণ একটি আমরা কিন্তু কথায় কথায় বলি যে বিচারাধীন বিষয়, আমি এ বিষয়ে কথা বলবো না, বা বিচারাধীন বিষয় এ বিষয়ে কথা বলা ঠিক হবে না। তো এই মুহূর্তে যে জিনিসটি চলছে সেই বিষয়টি কিন্তু বিচারাধীন এবং আগামী 4 সপ্তাহ বাদে এর শুনানি হবে। প্রধান বিচারপতি নিজে আজকে বলেছেন যে যারা সংক্ষুব্ধ ছাত্র তারা যদি আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য পেশ করতে চায় তারা পুরোটাই শুনবেন। তাদের মানে তিনি বলেছেন আন্দোলনকারীদের দরজা সব সময়ের জন্য খোলা। হ্যাঁ, আমার মনে হয় যে এই বিশ্বাসটা বোধহয় রাখতে পারি। এখন আমরা যদি একের পর এক বিশ্বাস উবে ফেলি তাহলে এইটা বোধহয় ঠিক হবে না। 2 হচ্ছে যে আদালত এই বিষয়ে একটা সিদ্ধান্ত দিতে পারেন, তখনই কিন্তু সরকারের সামনে সুযোগ আসবে সেই সিদ্ধান্ত মানার বা সেই সিদ্ধান্ত পাল্টানো। তার আগে পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো সিদ্ধান্ত দেওয়ার বা পাল্টানোর কোনো ক্ষমতাই কিন্তু সরকারের নেই। ইভেন আপনার আদালতের বিচারাধীন বিষয় নিয়ে সংসদের ভেতরে পর্যন্ত কোনো আলোচনা হয় না, কোনো আলোচনা করা যায় না, বা এটা নর্মের মধ্যে পড়ে না। যে জিনিসটা একটা বিচারাধীন বিষয়ের মধ্যে হিসাবে আছে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো, এটা না। কিন্তু যখন একবার রায় হয়ে যাবে সেই রায়ের বিরোধিতা করা কিন্তু আইনিভাবে স্বীকৃত এবং সাংবিধানিকভাবেও স্বীকৃত। তার বিরোধিতা করার সুযোগ কিন্তু শিক্ষার্থীদের সামনে আছে। ফলে ওই যে একটু আগে বলছিলাম যে কোথায় থামতে হবে আবার কোথা থেকে শুরু করতে হবে, একটা আন্দোলনকে কিভাবে পর্যায়ক্রমে মানে দাবি আদায়ের জায়গায় নিতে হবে সেটা কিন্তু ধীরে ধীরে শিখতে হয়। কখনোই একবারে যে আমি কোনো কিছু শুনবো না বা মানবো না এইভাবে আসলে কোনো। যেমন গতকালকে যখন এটা মানে স্থিতি অবস্থা দেওয়া হলো, অর্থাৎ যে কোটা থাকছে না, এই সিদ্ধান্ত যখন আসলো তখন হয়তো মানে সুযোগ ছিল ছাত্রদের যে একটু দেখার যে ঠিক আছে আরো 1 মাস হয়তো সেই সুযোগটা, সেই বিষয়টা হয়তো আপনি সেভাবে বলতে চাচ্ছেন। হ্যাঁ, সেইভাবে যে আমার তো কারো না কারোর উপর বিশ্বাস রাখতে হবে। এই দেশে আছি যখন এই দেশের সংবিধানের উপর বিশ্বাস রাখতে হবে, সংবিধানের উপরে বিশ্বাস রাখলে আদালতের উপর বিশ্বাস রাখতে হবে। তাহলে ওইটুকু তো মানে আদালতের পর্যন্ত যখন গড়িয়েছে একটি বিষয় তখন তো সরকার তো একটা সিদ্ধান্ত দিয়েছিল, সেই সিদ্ধান্ত তো আরেকজনের আবেদনের ভিত্তিতে আদালত পর্যন্ত গড়িয়েছে। তাহলে আদালতে যখন গেছে তখন আদালত পর্যন্ত তো আপনাকে মানতে হবে। সেটা আসলে জানতে হবে। আদালত এখন তো আপিল বিভাগে আছে, মানে প্রায় চূড়ান্ত পর্যায়ে। ফলে এই চূড়ান্ত রায়টি হলে কিন্তু ছাত্র শিক্ষক সবারই জন্য কিন্তু সুযোগ থাকবে হচ্ছে আপনার এর বিরুদ্ধে করা। এমনকি সরকারও চাইলে তখন এই আদালতের সিদ্ধান্ত পাল্টে আইন করা হোক বা যে করা হোক সেটা সরকার সেটা করতে তার আগ পর্যন্ত আসলে সরকারের সামনে কিন্তু সুযোগ নেই। একটা প্রসঙ্গে আসি যে আন্দোলনকারীদের আজকে পুলিশ বসতে নিষেধ করছে, দুর্ভোগ সৃষ্টি নিষেধ করছে এবং প্রয়োজন কঠোর হবে এমন কথা কিন্তু নানা জায়গা থেকে আসছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটি বলেছেন, আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক তিনিও কিন্তু বলেছেন যে ছাত্ররা একটু বেশি করছেন, মানে যারা আন্দোলন করছে আন্দোলনকারীরা একটু বেশি করছেন বলে তাই তিনি উল্লেখ করেছেন। কারণ তিনি বলছেন যে কোটা তো বাতিলই, এখনো বাতিল পর্যায়ে আছে এবং সরকারই এটা আপিল করেছে, সেখানে তাদেরকে একটু ধৈর্য ধরার কথা তিনি বলেছেন। তো যদি আন্দোলনের কারীরা যদি আজকে যেখানে বসার কথা 3টার পরে 3:30 থেকে তাদের কর্মসূচি, সেখানে কঠোর হলে হওয়াটা কতটা যৌক্তিক হবে সরকারের পক্ষ থেকে? একটা পর্যায়ে তো আপনার জনদুর্ভোগ দূর করার জন্য পুলিশি ব্যবস্থা, পুলিশ ওই যে বললাম যে সবাই তার জায়গায় ঠিক মনে করছে। ছাত্ররা মনে করছেন যে রাস্তা অবরোধ করে তারা ঠিক করেছেন তাদের দাবি আদায়ের জন্য, এছাড়া বিকল্প কোনো নেই। আবার পুলিশের উপর চাপ আছে, সরকার বা প্রশাসনিক সিদ্ধান্ত আছে যে জনদুর্ভোগ এড়ানোর জন্য কিন্তু আমাদের দুশ্চিন্তা হচ্ছে যে যদি পুলিশ সরকারের উপরে, পুলিশ এবং মানে ছাত্রদের সঙ্গে যদি কোনো ধরনের সংঘাতের জায়গায় চলে যায় সেটি হবে দুর্ভাগ্যজনক। এবং এতে ধরেন যে এই ছাত্ররাও আমাদেরই পরিবারের সন্তান, আবার যে পুলিশ সদস্যরা আছে তারাও এই দেশেরই নাগরিক, আমাদের কারোর ভাই, কারোর বোন, কারোর আত্মীয় স্বজন, এরকমই আমাদের পরিচয়। তারা দুই পক্ষ মারামারি করে কেউ যদি এখানে প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটে সেটি আমাদের জন্য খুব দুঃখজনক হবে। যে এইটি এখন এই আন্দোলন এই পর্যায়ে নেই যে যেখানে
হতাহতের ঘটনা বা সংঘাতের জায়গায়, এরকম চরম সংঘাতের জায়গায় যেতে হবে যে, আর মারামারি করলেই যে এখান থেকে কোনো ফল লাভ হবে তার তা তো কিন্তু কোনো কোনো guarantee নেই। কোনো নিশ্চয়তা নেই। বিষয়টা আদালতে বরং আছে আর কি। আদালতে আছে। এখন দুই পক্ষেরই, একটা পক্ষ যে পুলিশের পক্ষে আমরা বলবো যে এই ধরনের শব্দ চয়ন বোধহয় না করলে ভালো হয়, এবং তাদের পক্ষেও সংযম প্রদর্শন করা, এটা ছাত্র কেন, ছাত্রদের অভিভাবক হিসাবে বা শুভানুধ্যায়ী হিসাবে আমরা সবসময় চাইব পুলিশ সর্বোচ্চ সংযম প্রদর্শন করুক। পাশাপাশি এবং একটা ছাত্রদেরও, শান্তিপূর্ণ সমাধান। পাশাপাশি ছাত্রদের কাছ থেকেও এটা অনুরোধ থাকবে যে শিক্ষার্থী হওয়া বা বয়স থাকলে নিশ্চয়ই 18 বছর বয়স জানে না কাদা, ঠিক আছে, সেই সুকান্তের বিখ্যাত করে বিখ্যাত 18 বছর বয়স হলেই যে সব কিছু করা যাবে না বা সব কিছু করতে নেই, এই যে থামতে জানা, এই থামতে জানাটা আমাদের জন্য খুব জরুরি। এবং আমাদেরকে এই জায়গায় ছাত্রদেরকেও বা ছাত্রদের এই আন্দোলনের নেতৃত্বে যারা আছেন তাদেরকে কিন্তু এই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন জায়গায় থামবো বা কোন জায়গায় থামবো না। আমরা যেন কোনোভাবেই এই ধরনের কোনো আন্দোলনকে সংঘাতের রাস্তায় ঠেলে না দিই। এর দায়িত্ব, বড় দায়িত্ব কিন্তু এখন যারা ছাত্র আন্দোলনের, এই আন্দোলনের দায়িত্বে আছেন তাদের উপর। তাদের করে নিতে হবে। ধন্যবাদ সেলিম খান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরাও চাই কোনো ধরনের অশান্তি সৃষ্টি না হোক এবং খুব শান্তিপূর্ণভাবেই এই সংকটের সমাধান হোক। যেটা ভালো হবে সেটাই সবার জন্য, সেভাবেই সরকার, পুলিশ এবং যারা আন্দোলনকারী সব মহলকেই তাদের সর্বোচ্চ ধৈর্য ধরবে, সেটাই আমরা আশা করি। দর্শক, এই ছিল আমাদের এখনকার মতো আয়োজন। দেখা হবে পরের পর্বে। রবি থেকে বৃহস্পতি থাকুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে, থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে।